শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জনপ্রশাসন সংস্কার কমিশন এখন পর্যন্ত সরকারকে কোনো রিপোর্ট দেয়নি, কিন্তু সংস্কার কমিশনের পর্যবেক্ষণ ও সুপারিশ সম্পর্কে কমিশন প্রদানের মন্তব্য ও বক্তব্য নিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটেছে। প্রশাসন ক্যাডার বনাম বাকি ২৬ ক্যাডার, জেনারেলিস্ট বনাম স্পেশালিস্টদের আন্দোলন, কলম বিরতি, শোডাইন, পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য, সংস্কার কমিশন প্রধানের অপসারণের দাবি সরকারি অফিসসমূহে চরম নৈরাজ্যকর অবস্থা তৈরি করে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী আচরণ ও শৃঙ্খলা বিধি মেনে চলার জন্য সরকার নতুন করে নির্দেশনা জারি করেছে। জনপ্রশাসনের বিশৃঙ্খলা তৈরির অভিযোগে প্রশাসন ও ২৬ ক্যাডারের অনেক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। স্বভাবতই প্রশ্ন জাগে, সরকারি কর্মকর্তারা এতটা বেপরোয়া হলো কি করে এবং কবে থেকে? অভিজ্ঞজনরা বলেছেন, বিগত ১৫-১৬ বছরে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে রাজনৈতিক সরকার যেভাবে আমলাতন্ত্র ও সরকারি কর্মচারীদের ব্যবহার করেছেন তা প্রজাতন্ত্রের কর্মচারীদের করেছে উদ্ধত এবং বেপরোয়া। দায়িত্ব পালনের মাধ্যমে নয়, নীতি, নৈতিকতা ও পেশাগত এথিক্স ভঙ্গ করে সরকারের ক্ষমতা নিরঙ্কুশ করতে প্রণাতিপাত করেছেন তারা। নিজেকে সরকারের কাছের লোক প্রমাণের জন্য যা খুশি তাই করেছেন অনেক কর্মকর্তা কর্মচারীরা। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের একটি অংশকে কতটা আওয়ামী লীগ বিরোধী এবং ২৪-এর অভ্যুত্থানের পক্ষের তা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে হয়েছে। এ তো গেল রাষ্ট্রের একটি অঙ্গের কথা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যতম সমালোচনা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও প্রশাসন যন্ত্র সবকিছুর চরম দলীয়করণের ফলে যে ক্ষতি হয়েছে, দেশ ও জনগণকে তার জের টানতে হবে অনেক বছর বলে মনে করেন অভিজ্ঞজনেরা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ধ্বংসপ্রাপ্ত সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। সাথে রয়েছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনীতি বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাশেদা রৌনক খান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করি বরঞ্চ। যে কোনো ধরনের একটি বৈপ্লবিক পরিস্থিতি, রাজনৈতিক এই ধরনের একটা পট পরিবর্তন, অভ্যুত্থান বলেন, তারপরে তো আসলে বিশ্বব্যাপী একটা নৈরাজ্য বলেন বা অ্যানার্কি, সেটা তৈরি হওয়া স্বাভাবিক। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরও একেবারে সব ধ্বংস সেখান থেকে গড়ে তুলতে হয়েছে আমাদেরকে। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যে নৈরাজ্যের অবস্থা তৈরি হয়েছে, রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আমরা তা কতটুকু আসলে মোকাবেলা করতে সক্ষম হয়েছি নাকি একেবারেই হয়নি? ৫ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সেটার পরিণতি এবং তার যে রূপরেখা, সেটা তো জনগণ খুব বেশি অবহিত ছিলেন না, এবং যারা এটার সাথে যুক্ত ছিলেন তারা কতটুকু অবহিত ছিলেন না। মেটিকুলাসলি ডিজাইন ছাড়া অন্য কিছু আমার জানা নেই। তো ওটা যদি মেটিকুলাসলি ডিজাইন থাকে তাহলে মেটিকুলাসলি কন্ট্রোল মেকানিজমও তো থাকা দরকার ছিল। তো সুতরাং আমি যখন পরবর্তী অভিঘাতটা দেখেছি, কাজকর্ম দেখেছি, নৈরাজ্য দেখেছি, তখন মনে হয়েছে যে এটার উপরে আমাদের কারো কোনো কন্ট্রোল নাই। প্রথম ২ দিন তো একদম কন্ট্রোললেস। তারপরেও এখন পর্যন্ত আপনি যেটা ৫ মাসেও কি আমরা এখন পর্যন্ত আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত আমরা ওইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে দেখি নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দেখি নেই, এবং অন্যান্য বিষয়ে সব বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন হয় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই স্বপ্নর কাছাকাছি এখন পর্যন্ত আমরা অনেকখানি ব্যর্থ আমরা। ডক্টর রাশেদা রৌনক খান, আপনার কাছে আসতে চাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানে তো আসলে আমলাতন্ত্র ভিত্তিক যে রাষ্ট্র, সেখানে ২ ধরনের সরকার, একটা স্থায়ী সরকার, একটা অস্থায়ী সরকার। অস্থায়ী সরকার যেটা আসলে রাজনৈতিক সরকার যেটা হয়, সেটি ভেঙে পড়ার পরে জুলাই আগস্টে আমাদের স্থায়ী সরকার এভাবে কেন ভেঙে পড়লো? প্রথমেই তো আমার যেটা মনে হয় যে স্থায়ী অস্থায়ী এই সম্পর্কের মধ্যে মানে সম্পর্কটা অনেক প্রকট, হ্যাঁ, একেবারে মুদ্রার এপিট ওপিট হয়ে আছে, হওয়ার কথা ছিল না। স্থায়ী সরকার যেটা বা প্রশাসন বা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, তারা তাদের নিজস্ব সিস্টেমে চলার কথা, স্বাধীন হওয়ার কথা, তাদের বিউরোক্রেসি বলি, তাদের মেকানিজম বলি, যেগুলোই হোক, সকল কিছু প্রত্যেকটা ইনস্টিটিউশনে নিজস্ব চরিত্র অনুযায়ী দাঁড়ানোর কথা। আর অস্থায়ী সরকার যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা এক এক সময় এক একজন আসবে, এক একভাবে পরিচালনা করবে, তারা তাদের নীতি নির্ধারণী জায়গায় থাকবেন। এই হতো আদর্শ যে
রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোর ধর্ম সেটা, কিন্তু সেটা আসলে আমরা দেখেছি যে একেবারে আমাদের প্রথম থেকেই সেটা হয়নি। এটা একটা বড় কারণ, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আমরা অসম্ভব নিজেদের মধ্যে নেপোটিজম খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, খুবই কোথায় আমার লোক আছে, দেখবেন এগুলো আমাদের শুনতে হয়, ও তো আমাদের লোক, সে তো আমাদের দলের, সে তো আমার মতের। এই যে সারাক্ষণ আমাদের করে ফেলার একটা প্রবণতা, ফলে এই প্রবণতা থেকে আমরা বের হই না। আরেকটা হচ্ছে পলিটিক্যাল ক্লায়েন্টালিজমের একটা চরিত্র দাঁড়িয়েছে বাংলাদেশে অসম্ভব রকমের। আপনি আপনার একদম শুরুতে বলছিলেন যে কিভাবে ক্লায়েন্ট বানানোর একটা চর্চা উপর থেকে করে, যে সবাই মানে একদম যে কিছুটা বুঝে বাংলাদেশকে, তো সে থেকে শুরু করে একদম প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাকে ক্লায়েন্ট বানিয়ে ফেলতে হবে। আবার যিনি আছেন সরকারি বিভিন্ন স্থায়ী সরকার হিসেবে কাজ করছেন, তারাও তাদের প্রতিষ্ঠান চালানোর জন্য, নিজের নামের জন্য, যেভাবেই হোক যে কোনো প্রয়োজনই এই ক্লায়েন্টালিজমের চক্রে আবদ্ধ হয়ে যান খুবই নিজস্ব উদ্যোগে। এমন না যে সব সময় তাকে বলা হয় যে আপনি এটা না করলে হবে না, নিজস্ব উদ্যোগে, কারণ নিজস্ব কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এই ক্লায়েন্টালিজমের নোংরা মন মানসিকতা থেকে বের না হবেন যে আমাকে সবসময় কাউকে খুশি করতে হবে কেন। হ্যাঁ, সরকারকে খুশি করা কিংবা যে কোনো একটা নেতৃত্বকে খুশি করা থেকে বরং আমার দায়িত্ব হচ্ছে ওই প্রতিষ্ঠানের স্বার্থে যা কিছু ভালো এদিকে কাজ করা। সেই প্রক্রিয়াটা না হয়ে এই পলিটিক্যাল ক্লায়েন্টালিজমের চর্চা চলবে ততদিন পর্যন্ত আসলে কঠিন। ডক্টর আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আমি এই ব্যাপারটারই একটা মানে হয়তো আরেকটু বিস্তারিত আলোচনা জানতে চাইবো যে যখন একটা সরকারের পতন ঘটলো আমরা সব দায় দিলাম তাদেরকে যে তারা আসলে সবগুলো প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছেন, তারা পলিটিক্যালি তারা বায়াসড করেছেন সবাইকে, কিন্তু প্রতিষ্ঠানগুলোরও নিশ্চয়ই দুর্বলতা ছিল যার কারণে তারা আসলে নিজের স্বতন্ত্রতা তৈরি করতে পারেননি এবং তারাও পরিচালিত হয়েছেন একটি দল দ্বারা কিংবা একটি ব্যক্তি দ্বারা। সেই দুর্বলতাগুলো কি কি যার কারণে আসলে আমরা নৈরাজ্য থামাতে পারিনি, আমরা বারবার আসলে কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো দলের আন্ডারেই চলে যাই? প্রথম দুর্বলতা তো হলো ফান্ডামেন্টাল, সেখানে যেতে হবে আগে। যে আপা যেটা বললেন যে একই মুদ্রার এপিট ওপিট নয়, আসলে আমি তো মনে করি একই মুদ্রার এপিট ওপিট। কেন ডেমোক্রেসি এবং গণকর্মচারী একসাথে না কাজ করলে তো ডেমোক্রেসি থাকবে না। গণকর্মচারী যে একাডেমিক ধারণা কেন গণকর্মচারী গড়ে উঠছে, এটা তো আমরা প্রথম থেকেই ক্লায়েন্টেল রাখতে পারতাম। রাজাদের আমল দেখেছি না আমরা। তো আমাদের এই যে গণকর্মচারী একটা দরকার এবং এই গণকর্মচারীদেরকে কাজে লাগাতে হবে। তারা দলনিরপেক্ষভাবে, শাসক নিরপেক্ষভাবে মেধা, যোগ্যতা, দক্ষতার ভিত্তিতে পেশাদার কাজটা করবে। তো বাংলাদেশে যখন আপনি গণকর্মচারী যেখানে রাখেন, যে কোনো প্রতিষ্ঠানে আপনি যখন কর্মচারী নিয়োগ করবেন, তখন বোর্ড এবং বা গভর্নমেন্ট তার ইচ্ছা মতো তো কর্মচারী নিয়োগ করলে হবে না। সেখানে নিয়োগ, পদায়ন, পদোন্নতি, তার ক্যারিয়ার প্ল্যানিং সব কিছুই একটা নির্দিষ্ট ছাঁচে চলতে হবে। উনি ঠিকই বলেছেন, কেউ মানে এর পার্সেন্টেজ আমাদেরকে খুঁজতে হলে একটু গবেষণা করতে হবে। কেউ তাদের নিজের স্বার্থে করেছেন, আর অনেকে বাধ্য হয়েছেন। আপনি ধরেন একজন প্রাথমিক শিক্ষক, উনিও গণকর্মচারী, তিনি একটা ভোট কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্বে আছেন, কিংবা ধরেন আরেকজন এগ্রিকালচার অফিসার, তিনি একটা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আছেন। তো তাকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি, তাহলে উনি যে রাতের বেলা ভোট কেন্দ্রে বাক্স টাক্স সহ গেলেন, ভোটার তালিকা এবং ব্যালট পেপার সহ গেলেন, তো রাতের বেলা যদি তাকে আমি সুরক্ষা দিতে না পারি, প্রথম রাতের বেলা, তাহলে তো ভোট কেন্দ্র দখল হয়ে যাবে। কারা দখল করবে? এই রাজনৈতিক দলের দুর্বৃত্তরা দখল করবে, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরও দুর্বৃত্ত থাকতে পারে, পেশি শক্তি থাকতে, তারা দখল করে নেবে। আপনি তাকে সুরক্ষা দিলেন না, খুব ভালো কথা। তারপর রাত্রেবেলা মোটামুটি বাক্স ভর্তি হলো, নিশিরাতে ভোট হয়ে গেল, কিছু ভোট 30%, 40% দিলাম, আর দিনের বেলা আমি দেখাবো যে কিছু লোক ভোট দিতে পারছে। দিনের বেলাও আপনি তাকে সুরক্ষা দিতে পারেন না। একজন ঢুকে ভোট দেয়, আবার সে ঢুকে ভোট দেয়, আবার সে ঢুকে ভোট দেয়। ইভেন ইভিএম মেশিনের কাছেও আমরা দেখেছি দাঁড়িয়ে থাকে ফেরেশতারা, যে আপনার মোটামুটি সব শেষ, আপনি এখন এই টেপার কাজটা উনি করবেন, তাই না, বাটনটা টিপে দেবেন। এটা তো আমরা মিডিয়াতে দেখেছি। এখন কি আপনি ওই এগ্রিকালচার অফিসার বা ওই প্রিজাইডিং অফিসার, তিনি যে কোনো ক্যাটাগরির হন, বা পোলিং অফিসার যিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারেন, বলবেন যে সে তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি? নো, আমি এটা মনে করি না। আমি যদি তাকে সুরক্ষা দিতে পারতাম,
তাহলে অবশ্যই সে তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারত। বাংলাদেশের ইতিহাসে শুধু না 54 বছর না, আমরা 75 বছরে ফিরে যাই। পাকিস্তান যখন দেশ বিভাগ হলো, ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশের জন্ম হলো, তখন ভারতে উদাহরণ দিলে অনেকে মাইন্ড করতে পারেন, এখন দিচ্ছি যে কাছের দেশ তো ভারতে তখন যে এই যে ব্যুরোক্রেসি তৈরি করা হয়েছিল, গণকর্মচারী, এটাকে তারা সুরক্ষিত করেছে, এটাকে তারা সরকার থেকে আলাদা রেখেছে। পাকিস্তানে আমরা এটা করতে পারিনি, কারণ বড় বড় দুটা ঘটনা ঘটেছে পাকিস্তানে। ওয়েস্ট পাকিস্তানের লোকাল রিপ্রেজেন্টেটিভ মানে পিপলস রিপ্রেজেন্টেটিভ বলে একটা লোকও ছিল না। পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ জিতেছিল, ঠিক আছে, আর ক্ষমতা কিন্তু পশ্চিম পাকিস্তানিদের কাছে গেছে। কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ, মানে মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, যারা ক্ষমতায় বসছিলেন তাদের মধ্যে ইস্ট পাকিস্তানের রিপ্রেজেন্টেশন ছিল না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো তারা তখন ওই গণকর্মচারীদের শক্তিশালী না করে তারা গণকর্মচারীদের কিভাবে ব্যবহার করা যায় এটা চেষ্টা করলেন। তারপরেও কিন্তু 54 সালে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে মুসলিম লীগ পরাজিত হয়, এবং তারপরে তো ষড়যন্ত্র। দেন আপনি 57 সাল থেকে তো মানে স্বাধীনতার আগে থেকে আমরা এই কালচারটা আমরা বহন করে আমি সেইটাই শেষ করে দিই এখনই। 57 সালে আপনি মার্শাল ল, এই যে আমাদের সিভিল সার্ভিস বা গণকর্মচারীরা তারা কার সাথে কাজ করছে? সামরিক জান্তার সাথে, যারা ক্ষমতা দখল করেছিল। তো ওইখানে মোটামুটি 57 থেকে 70 কত বছর আপনি হিসাব করেন, আর আমাদের এখানে 75 থেকে 90 একটা হিসাব করেন, 15 বছর। 15 এবং ওই 13 বছর, 18, প্রায় 28 বছর, 30 বছরের মতো আমাদের গণকর্মচারী এবং আমাদের যে অন্য গণকর্মচারী সামরিক বাহিনী একসাথে তারা দেশ শাসন করেছে। তারা আবার পলিটিশিয়ানদের পক্ষে দুই একটা কথা বলতে হয়, কারণ তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। ওই অবস্থার জন্য তো আসলে বাংলাদেশ তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি, বাংলাদেশ তৈরি হওয়ার পরও তো আপনি 75-এর পট পরিবর্তনের পরে আপনি আরো 15 বছর সামরিক বাহিনী এবং আমাদের মানে এই যে সিভিল সার্ভিস বা যেটাকে গণকর্মচারী বলছি আমি, সেটা একসাথে কাজ করেছে। এবং তাদের কাজটা কি? তাদের কাজটা ছিল, আপনি তখনও দেখবেন পাকিস্তানের কাজই হলো, পলিটিশিয়ানরা খুব ভালো, ধোয়া তুলসী পাতা এরকম না, বাট পলিটিশিয়ানের ক্যারেক্টার অ্যাসাসিন করা, নির্বাচনকে ধ্বংস করে দেওয়া, নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল ভালোভাবে ক্ষমতায় আসে, এগুলোকে আমরা তখন থেকে প্র্যাকটিস করি। ডক্টর রাশেদুর রহমান খান, এখানে আপনার কাছে আসতে চাচ্ছি, এই যে রাষ্ট্রের চেয়ে সরকার বড়, সরকারের চেয়ে আবার দল বড়, দলের থেকে আবার নেতা বড়, ব্যক্তি বড়, এই যে টেন্ডেন্সি, আমরা তো যেমন পাকিস্তানের কথা বলছিলেন, আসলে সেই অবস্থার ভুক্তভোগী হয়েই তো আমরা একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য এত মানুষ প্রাণ দিল। এই যে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেই জায়গাতে আমরা আসলে শুরু থেকে কেন ফেল করলাম? প্রথমত দেখুন, একটা রাষ্ট্রের তো একটা কাঠামো থাকতে হবে, যে কোনো রাষ্ট্রেরই একটা কাঠামো আছে। যেমন আমরা যদি বলি যে এখনও এই আধুনিক সময়ে 2024-25 সালে এসেও আমরা দেখি যে ব্রিটেনের রাজা আছে, হ্যাঁ, চার্লস এখনও রাজা। তার মানে এই না রাজা তিনি ঠিক আছে প্রজাতন্ত্রের জায়গা থেকে, কিন্তু তার মানে এই না যে উনি দেশের যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে ইন্টারভেন করেন। কিন্তু তার কিছু পাওয়ার আছে, যে পাওয়ার দিয়ে তিনি হয়তো প্রয়োজনে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আলটিমেট সিদ্ধান্তটা নিতে পারেন। তাই বলে কি ব্রিটেন একেবারে তাদের এই আমাদের মতো হয়ে গেছে? প্রশাসনের মধ্যে এত নেপোটিজম কাজ করে, এত পলিটিক্যাল ক্লায়েন্টালিজমের জায়গা তৈরি হয়েছে? না, তৈরি হয়নি। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে কি চাই, সেটা খুব গুরুত্বপূর্ণ। অন্তত আগে কি চেয়েছি না চেয়েছি সেই জায়গায় আমি যাব না, বারবার অতীতে যে ফিরে যাওয়ার আসলে কোনো মানে হয় না, সামনের দিকেই দেখতে হবে। এখন তরুণ প্রজন্ম সামনের দিকে আগাবে, সেটাই স্বাভাবিক। এখন যেটা হচ্ছে, মানে এই মুহূর্তে 2024-এর এই জুলাই আন্দোলনটার পরে আমরা সবাই বা যারা আন্দোলন করেছে তারাও আশা করেছিল হয়তো বা একটা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছিল। কিন্তু এখানে এসে এই যে এখন যা হচ্ছে বিশৃঙ্খলা, এটার কারণটা কি? এটার একটা বড় কারণ হতে পারে যে তারা আসলে আন্দোলন করার সময় তারা কেবলমাত্র একটা অভ্যুত্থানই চেয়েছিল, ডিস্ট্রাকশন যেটাকে বলে, ওই যে কাঠামো আছে আমাদের, যে কাঠামো এতদিনকার ঘুণে ধরা কাঠামো, সেটার একটা ধ্বংস চেয়েছে, যে হ্যাঁ এটা ভেঙে যাক। কিন্তু এইটা ভাবেনি যে এটাকে আবার গড়তে হবে। কিন্তু দিন শেষে এটা শুধুমাত্র ধ্বংস করে শেষ করে দিলাম। ধরেন আপনি এই যে কাজটা আছে টেবিলের, এই কাজটা আমি চাইলেই ভেঙে ফেলতে পারি, যদি কোনো অ্যানার্কি করি আমি, বা কেউ এসে এখন একজন ভেঙে ফেলতে পারে। কিন্তু
ভেঙে ফেলা কাজটাকে আবার এখানে জোড়া দিয়ে আমাদের ব্যবহারের উপযোগী করার কাজটা কিন্তু অনেক বড়, অনেক কঠিন। সেই জায়গাটায় আমরা এখন হোঁচট খাচ্ছি বারবার। সেই জায়গাটা হোঁচট খাচ্ছি কারণ হচ্ছে এই কাজটা থাকাকালীন সময়কালে আমরা যে চর্চার মধ্য দিয়ে গেছি, যেই পলিটিক্যাল যে আলোচনাগুলো আমাদের চলছে, যে আমরা নেপোটিজমে খুব ডুবে আছি, আমরা পলিটিক্যাল ক্লায়েন্টালিজম পছন্দ করি। আপনি দেখবেন যে অনেকেই কিন্তু ভোল পাল্টিয়ে ফেলেছে, এখন অনেকেই এই সরকারের কথা বলছে, আবার এই সরকার থেকে যখন নির্বাচিত সরকার আসবে আপনি দেখবেন ওখানেও কথা বলছে। ফলে দেশপ্রেম বা এই যে বললাম ভেঙে যাওয়া বিষয়টাকে কিভাবে ডিকনস্ট্রাক্টের জায়গায় আনতে হবে, সে ডিস্ট্রাকশনে সবাই বিলিভ করে, অথবা কাঠামোতে ঘুণে ধরা কাঠামোতে থেকে যেতে চায়, কিন্তু ডিকনস্ট্রাকশন বিনির্মাণ করার যে জায়গাটা সেটা তৈরি হয় না। সেটা তৈরি না হলে যেটা হয়, রাষ্ট্র বারবার ভেঙে পড়বে। হ্যাঁ, আজকে এইভাবে ভেঙেছে, আরেকবার আরেকভাবে ভাঙবে। তাহলে তো আমরা যারা সাধারণ জনগণ আছি বা যারা টিভি সেটের সামনে বসে আছেন, তাদের আসলে দিন শেষে কি প্রাপ্তি, এই প্রাপ্তি তো দেখা যাচ্ছে না। ফলে আপনি যে জায়গাটায় কথা বলছিলেন যে আসলে এটা কি হবে, তাহলে এখন আমার মনে হয় যেটা খুব গুরুত্বপূর্ণ যে কনস্ট্রাক্টিভ একটা জায়গায় যেতে হবে। আমরা যদি সারাক্ষণ ভাবি যে কোন রাজনৈতিক দলের কোন লাভ হচ্ছে, কোনটাতে কিভাবে আমার নেতাকে খুশি করা যায়, আমার নেত্রীকে খুশি করা যায়, আমার দলকে, হ্যাঁ আপনি যেটাকে বলছেন দলের চেয়ে প্রধান বড় হয়ে যায়, প্রধানের চেয়ে ব্যক্তি মানুষ বড় হয়ে যায়, এই জায়গাগুলো থেকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সংস্কার এখনকার মনে হয় সবচেয়ে বড় একটা শব্দ, সবচেয়ে চাওয়ার একটা শব্দ। আবার সংস্কার পরে হবে না আগে হবে, নির্বাচন কখন হবে সেগুলো নিয়েও অনেক কথা হয়। তবে সংস্কার বললেই তো আসলে ঢেলে সাজানোর একটা ব্যাপার আসে, সে পথে আমরা আসলে কতটুকু হাঁটছি? আগে যেখানে হয়তো যে কেউ কিছু বললেই তাকে রাজাকার বলা হতো, বিপক্ষের কিছু বললে, এখন কি স্বৈরাচারের দোসর বলে তাকে সেই একই পথে আমরা হাঁটছি কি? শুধু পুরনো চিপস একই, অন্য প্যাকেটে? একদম মোটামুটি আমরা একই পথে হাঁটছি। কারণ হচ্ছে যে আমরা আগে ওই যে চেতনা নামে বলতাম যে রাজাকার, জঙ্গি, ও মুক্ত মুখ হ্যান, আমাদের তো অভিজ্ঞতা হয়েছে, টকশোতে তো অভিজ্ঞতা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা আর 24-এর চেতনা দুটো, এখন হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর একটা ট্যাগ লাগিয়ে দেওয়া। আমি যেটাকে মনে করি যে আমরা যেহেতু আলোচনা করছি, আমার হলো ফান্ডামেন্টাল পরিবর্তন করতে হবে। সংস্কার মানে একদম ঢেলে সাজানো না, সংস্কার মানে যেটা আছে সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করা। আর ঢেলে সাজাতে হলে তো ফ্রেঞ্চ রেভলিউশন টাইপের কিছু করতে হবে, বা ওই বলশেভিক রেভলিউশন। তো ওই রেভলিউশন তো আমরা করতে পারিনি, এবং করার পরেও কি ঘটে সেটাও আবার চিন্তা করতে হবে। তো বলশেভিক রেভলিউশন হওয়ার পরে 90 সালে কিন্তু ওই রেভলিউশন একেবারে মুখ থুবড়ে পড়েছে, এবং তারপরে রাশিয়ার অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং পলিটিক্যাল সিস্টেমে এখন পর্যন্ত ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমটা রান করতেছে অনেক মানে শতবর্ষ তারও বেশি সময় ধরে, এবং এটা একটা মোটামুটি স্টেবল সিস্টেম। তো আমরা যদি ওটাতে থাকি তাহলে আপনার ফান্ডামেন্টাল চেঞ্জ করতে হবে। ফান্ডামেন্টাল চেঞ্জটা কি? আপনার একটা স্বাধীন, নিরপেক্ষ, পেশাদার, মেধাবী, সৎ একটা গণকর্মচারী লাগবে। আওয়ামী লীগ কিংবা গোপালগঞ্জের কেউ হলেই সে অগ্রাধিকার পেয়েছে, কিংবা আওয়ামী লীগ না করলে সে আসলে অগ্রাধিকার পায়নি, সেই একই জায়গায় আমরা আসলে পৌঁছে যাই যখন আওয়ামী লীগ করার দায়ে কারোর চাকরি চলে যায়, কিংবা গোপালগঞ্জ এখন আপনার গোপালগঞ্জ আমি ভাবছি না একই জিনিস। আমি ভাবছিলাম গোপালগঞ্জ এবং বগুড়ার নামটা চেঞ্জ করে দিতে হবে এখন, কেন বগুড়া এবং গোপালগঞ্জ নিয়ে আমরা এইসব কাজ করি যে বগুড়া বাড়ি হলে তার চাকরি টাকরি দেওয়া যাবে না, যেটা গত সরকারের আমলে, ফ্যাসিবাদী সরকারের আমলে, ওটা না বললে অনেকে রাগ করতে পারেন যে ফ্যাসিবাদী সরকারের আমলে, সেটা আসলে কোন ফ্যাসিবাদী সরকার, ওটাতে পরে আসি। ফ্যাসিবাদী সরকারের আমলে ওই যে আপনার পুলিশ ভেরিফিকেশন নামে একটা হয়রানিমূলক ব্যবস্থা ছিল, এটা আমরা আরেকবার আলোচনা করছি, অনেকবার এটা আলোচনা হয়েছে। তো সেই হয়রানিমূলক ব্যবস্থাতে কি দেখা গেল যে একটা লোক তার যোগ্যতা, মেধা, দক্ষতার ভিত্তিতে, পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে সে চাকরিটা পেল। তারপরে আপনি শুরু করলেন পুলিশ ভেরিফিকেশন, NSA ভেরিফিকেশন, অন্য গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশন। তারপরে খুঁজে বের করলে তার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনো দিন কোনো জামাত বা বিএনপি বা অন্য কোনো আওয়ামী বিরোধী দল করেছে কিনা, তারপরে তার চাকরিটা হলো না। এরকম 267 জনকে মনে হয় চাকরি না, 167 জনের মতো চাকরি কিন্তু ফেরত দিয়েছে এই সরকার আসার পরে। তো এই সরকারের ঘোষণাটা কী ছিল যে আমরা এই পুলিশ ভেরিফিকেশন হয়রানিমূলক ব্যবস্থাটা তুলেই দেবো, এবং এটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে পুলিশ ভেরিফিকেশন তাহলে কীভাবে হবে, যে কারণ আমি
যদি কোনো ক্রিমিনাল মামলা থাকে এটা তো সরকারকে জানতে হবে, তাহলে এটা তো ডিজিটালি করা যেতে পারে, ডিজিটালে আপনি রাখেন, ওই লোকের তো একটা কার্ড আছে, আইডি কার্ড আছে, তার ভিত্তিতে আপনি ওই ইয়েগুলো রাখেন। কিন্তু এখন যেটা হলো 267 জনকে আপনি বাদ দিয়েছেন কয়দিন আগেই, এবং তারা সব কিছু শেষ করছিল। একটা প্রথম গেজেট হলো, তারপরে সেকেন্ড গেজেট, একই প্রক্রিয়া, একই ভেরিফিকেশন স্টাইল, একই ধরনের। গোপালগঞ্জের বাড়ি এই জন্য নাকি 57-58 জন, আমি এক্সাক্ট ফিগার জানি না, নিশ্চয়ই গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে কারো কারো গেছে, এবং কারো কারো হয়তো আওয়ামী লীগের যে তাদের ডিএনএ টেস্ট করা হয়েছে, তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেছে যে তাদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ হয়তো আওয়ামী ঘরানার ছিল। তো এই যে কাজটা, এই কাজটা তো অন্যায়। তো অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো দলের সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করবে কেন? আপনি দেখেন যে সংস্কার কমিশন হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন, আমরা নির্বাচনের সংস্কার চাই, অনেক বড় ইস্যু। তো নির্বাচনী সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগে আপনার নির্বাচন কমিশন গঠন করলেন কেন? কোন আইনে গঠন করলেন? ওই যে পার্লামেন্টকে ইললিগাল মনে করে অন্যান্য অনেক দল, যার জন্য এত বড় বড় অভ্যুত্থান, যে আইনটাকে ইললিগাল মনে করা হয়, সেই আইনের ভিত্তিতে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন। এখন ওনারা জবাব দেবেন, আমি তো এই জবাব দিতে পারবো না যে আপনি এটা ঠিক করছেন কে বেঠিক করছেন। আপনি একটা সংস্কার কমিশন আছে দুর্নীতি দমন নিয়ে, সেটাও নাকি খুব খারাপ হয়েছে। আপনি একটু আগে বলছেন সাংবিধানিক প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে। তো আপনি দুর্নীতি দমন কমিশন সবাইকে রিজাইন করালেন, রিজাইন করলো তারা, খুব ভালো কথা, তারা ফ্যাসিবাদের দোষর ছিল। তারপরে আপনি কি করলেন? ওই যে আইনে অতীতে দুর্নীতি দমন কমিশন গঠন হয়েছে সেই আইনটাই ফলো করলেন। তো তাহলে যে আপনি সাইবার সিকিউরিটি আইন প্রথমে এসে বললেন যে এটা আমরা বাতিল করে দেবো, এখন পর্যন্ত 5 মাসে বাতিল তো দূরের কথা, যে খসড়া করা হয়েছে এটাও নাকি আরেক ধরনের কালো কানুনের মধ্যে পড়ছে। আপনি এর আগে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করেছিল 1974 সালে শেখ মুজিবুর রহমান, সেই স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিয়ে কত কথা। এখন তারপর দেখা গেল কিনা আজকে আপনার সাথে যখন কথা বলছি, আজকেও ওই স্পেশাল পাওয়ার অ্যাক্ট কিন্তু আছে। ওটা না হলে নাকি আমাদের পুলিশ প্রশাসন চলতে পারবে না, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবো না। তাহলে ওটা সমালোচনা করি কেন আমরা? আপনি বানিয়েছিলেন রক্ষী বাহিনী, সেই বাহিনী 75 সালের পরে ওটা ডিসব্যান্ড করা হয়, মানে স্পেশাল বাহিনী। আপনি আবার 2003 সালে আরেকটা বাহিনী বলেন, র্যাব বানালেন, প্রথমে র্যাট নাম ছিল এটা, তো বানালেন। এখন আপনি যে দল ক্ষমতায় ছিল, যারা বানিয়েছিল, এবং গুম কমিশন এবং অন্যান্য সবাই, এবং আমেরিকানরা তো তাদের উপরে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এখন কি দেখা গেল যে এই বাহিনীটাও ডিসব্যান্ড করে দিতে হবে। তাহলে আমি রাজনৈতিক দল যারা করেন এগুলো তারাই তো বানান, এটা কোনো ওই যে গণকর্মচারীরা বানায় না। পার্লামেন্টে আইন পাস হয় এবং গঠিত হয়, তো আপনারা এরকম বিশেষ বাহিনী বানান কেন ভাই? সেই জন্য প্রশ্নটা হলো যে আপনি কোথায় সংস্কারটাকে রাজনীতির মধ্যে করতে হবে। মগজ ঠিক না থাকলে, মাছের মাথা যদি পচে যায় পুরো মাছটা পচে যাবে। আগে মগজে ঠিক করলে আমরা গণকর্মচারীদের অবশ্যই কাজে লাগাতে পারবো, এবং তার মধ্যে যারা দুষ্ট, যারা নিজের স্বার্থে কাজ করছে, যারা আইন ভঙ্গ করছে, যারা দুর্নীতি করেছে, টাকা পাচারও করতে পারে কেউ কেউ, তাদেরকে আপনি স্পেসিফিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এবং প্রত্যেকে যেন ন্যায় বিচারের সুযোগ পায়। ব্যবস্থাটা যেন এরকম না হয় যে আপনি একটা মামলা করতেছেন, একটা হত্যা মামলা, কুড়িগ্রামে একটা মামলা হয়েছে, দেখা গেল আপনি ওখানে 200 জনকে আসামি করলেন, তার মধ্যে 30 জন সচিব, আইজিপি আছে, অমুক আছে, সেনাবাহিনীর লোক আছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের লোক আছে। ও জীবনে ওই কুড়িগ্রামের ওই এলাকায় সে যায়ই নেই, তার মামলা দিয়ে দিলেন। এই যে করতেছেন, তো এটার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তো 2-3 বার 4 বার মনে হয় ঘোষণা দিয়েছে এইভাবে মামলার করা হয়রানিমূলক, এইভাবে মামলা করা যাবে না, তদন্ত করা হবে। আবার তারা বলেন যে মামলা তো আমরা করি না, মামলা করে সাধারণ মানুষ, তাদের তো আমরা বলতে পারি না যে তোমরা মামলা করো না। তো ঠিক আছে, আপনি ওটা বলতে পারেন না, এটা টেকনিক্যালি নজরুল সাহেব, আসিফ নজরুল, টিচার তো এবং একজন আইনবিদ, টেকনিক্যালি হি ইজ কারেক্ট যে আপনি মামলা করলে আমার নাম দিলে ওনার কী করার আছে। কিন্তু আমি একজন নাগরিক হিসাবে আইনগতভাবে আমি সেই সুরক্ষা পেতে চাই যে মামলা করার পরে আপনি 15 দিন, 20 দিন বা 3 সপ্তাহের মধ্যে তদন্ত করে বলবেন যে এই লোকটা এখানে জীবনে আসে নাই, সো এই মামলায় তাকে আসামি করা যায় না। তো আপনি আদালতের রিপোর্ট দেন, 5 মাসে আপনি কোনো আদালতের রিপোর্ট দেন নেই। 5 মাসে এই হাইকোর্টে অনেক কিছু তো ঘটেছে, হাইকোর্টে আপনি জামিন শুনানি হয় না, মানুষের জামিন শুনানি হচ্ছে না, একটা মাত্র বেঞ্চ করা হয়েছে, সেখানে 10টা 12টা 15টা কেস নাকি শোনা হয়, এবং হাজার হাজার জামিনের আবেদন বসে আছে। এই হাইকোর্ট থেকে জামিন নিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট কি মাফিয়া ফ্যাসিস্ট সরকারের আমলে হাইকোর্টে কিন্তু জামিন শুনানি হতো, জামিন পেত মানুষ, এবং জামিন পেয়ে ডিস্ট্রিক্ট কোর্টে যখন যাইতো সেখানে জামিনটা কনফার্ম করা হতো। এই জামিন হাইকোর্ট থেকে নিয়ে যাওয়ার পরে ডিস্ট্রিক্ট কোর্ট তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। আসিফ নজরুল সাহেব এগুলো জানেন না? জানেন তো, না জানলে ওনাকে জানতে হবে, আর না জানাটাই তার জন্য অপরাধ। কেন প্রত্যেকে যারা দায়িত্ব নেবেন, সেটা ফ্যাসিস্ট সরকার হোক, সেটা সামরিক সরকার হোক, সেটা ওই যে আমি তুমি ডামির সরকার হোক, আর এই অন্তর্বর্তীকালীন সরকার হোক, প্রত্যেকের সরকারের দায়িত্ব নেওয়া মানে হচ্ছে
আপনি ন্যায্যতা ন্যায় বিচার নিশ্চিত করবেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো পয়েন্ট নিয়ে আসলেন। আসলে একেবারে শেষ পর্যায়ে আমরা ডক্টর রাশেদা রৌনক খান আপনার কাছে এই জায়গাগুলোতে একটু জানতে চাইবো যে আমরা যখন বলি যে ধ্বংসপ্রাপ্ত আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তখন এক নাম্বার হচ্ছে যে আমরা এখান থেকে আসলে ধ্বংস যেগুলো হয়েছে সেগুলো কিভাবে রিকভার করতে পারে, আর 2 নাম্বার হচ্ছে আর যাতে ধ্বংস না হয় সেই ব্যবস্থাটা কি হতে পারে। এই দুটো জায়গায় যদি ছোট্ট করে কিছু বলেন। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেল। প্রথমত হচ্ছে আমাদেরকে এখন ভাবতে হবে যে আর যাতে না ভাঙে, কারণ একদম সব কিছু ভেঙে চুরে আবার নতুন করে করা এত সহজ না, যুক্তিযুক্তও না। কারণ একটা রাষ্ট্র এতদিন 53 বছর 54 বছর পরিচালিত হয়েছে, এমনি পরিচালিত হয়নি। হ্যাঁ, আমরা পলিটিক্যাল ডিসকোর্সে অনেক কিছু বলতে পারি, এক সরকার এসে আরেক সরকারের বদনাম করবে, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে বদনাম করবে, এগুলো পলিটিক্যাল ডিসকোর্স, এগুলো পলিটিক্স যেটাকে বলে। কিন্তু কাঠামোগতভাবে এতদিন তো রাষ্ট্র পরিচালনা হয়নি তা না, মানুষজন না খেয়ে একদম খারাপ অবস্থায় ছিল, সেটা যেমন সত্য, আবার মানুষজন আমাদের দেশে অনেক ভালো অবস্থানেও আছে, সেটাও সত্য। কিন্তু এই দুইটার মধ্যে কম্বিনেশন করে কি করে মানে 18 কোটি মানুষ সবাই ভালো থাকবে সেই চিন্তাটা করতে হবে। আমি এখন কেবল সব এতদিন যা হয়েছে সব ভেঙে চুরে শেষ করে দিব, তাহলে এই 18 কোটি মানুষের ভাগ্যে কি আছে এই ভেঙে থাকা বিষয়গুলো দেখা? সেটা তো হতে পারে না। তারা তো এই জন্য এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ততা তৈরি হয়নি। ফলে এখন যেটা করা জরুরি সেটা হচ্ছে এক ধরনের, অবশ্যই বলবো, অপটিমিস্টিক জায়গা থেকে ভাবা যে কোন কোন জায়গায় আসলে কাজ করতে হবে। জাস্ট রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে যেটা এইভাবে হয়েছে সেটাকে পুরো উল্টে দিয়ে আরেকভাবে পরিচালনা করার নাম আসলে রাষ্ট্র পরিচালনা না। এই অনুষ্ঠানের যে কথা যে এখন কি চাই, আসলে এই মুহূর্তে আমরা কি চাই? আমরা কি আসলে সংস্কার চাই? আমরা কি নির্বাচন চাই? আমরা কি নির্বাচন পরবর্তী যে মানে সমস্যাগুলো আরও প্রকট হতে পারে, প্রতিহিংসার রাজনীতি, সেগুলোকে দমাতে চাই? আমরা কি সংস্কারের মধ্যে নিজেদেরকে সৎ এবং দক্ষতার সাথে সংস্কার চাই? অনেকগুলো বিষয়, কিন্তু এগুলো একটা দুইটা বিষয় না, এগুলো আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে যে আমরা কি চাই। হ্যাঁ, যে হত্যা মামলা দিলেই একজন সালমান এফ রহমান বা একজন খেলোয়াড় সাকিব আল হাসানকে তাকে হত্যা মামলায় কেন দিতে হবে? কেউ একজন করেছে, ঠিক আছে, তাকে নিয়ে কথা দেখা যাক, তাকে টাকা পাচার করেছেন সেই মামলা হতে পারে। হ্যাঁ, নকল মামলা নিয়ে আছেন, তার মানে হচ্ছে কি আপনি ফাঁকফোকর রাখছেন। হ্যাঁ, তাহলে আপনি ফাঁকফোকর রাখছেন, তাহলে এই ফাঁকফোকর জোড়াতালি দিয়ে কাঠামো তৈরি করতে গেলে সেই কাঠামো আবার ভেঙে পড়বে। এই কাঠামোর মধ্যে তো কোনো আশা আলো দেখা যায় না, শক্ত করে ধরতে হবে এবং সবাইকে আসলে প্রশ্ন করতে হবে এখন আমরা আসলে কি চাই, এবং সেই চাওয়ার উত্তর হিসেবে একটা ধারণা আমাদের সকলের দরকার, স্পষ্টতা দরকার। এত অস্পষ্টতা তো কিছু নাই। আপনি একটা বিষয় ভেঙে ফেলেছেন, এখন আপনাকে গড়তে হবে। সো গড়তে গেলে কি কি বিষয় করতে হবে, হোয়াটস দ্য ওয়ে, এন্ড ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দিস ওয়েজ প্রপারলি। হ্যাঁ, নো নেপোটিজম, নো পলিটিক্যাল ক্লায়েন্টেলিজম, আমরা কোথায় যেতে চাই একদম। আমরা পাঠ্যপুস্তক নিয়ে এত কথা বলেছি, এখন পাঠ্যপুস্তকে আবার একদম রিভার্স কিছু চলে আসলে জাতি হিসেবে আসলে কি দাঁড়াচ্ছে? এগুলো তো প্রতিহিংসার বিষয় নাই। তো আপনি পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে আপনি বাচ্চাটা পর্যন্ত একটা জিনিস পড়েছে, লাইনে উঠে এসে একটা পুরো বিপরীত জিনিস। আপনি যদি একটা বাচ্চা অ্যাজ এ প্যারেন্ট আমরা প্রতিপালন করি, আপনি আজকে বললেন যে দিন মানে হচ্ছে সাদা ফকফকে আলো, হ্যাঁ, কালকে আপনি বললেন না দিন মানে হচ্ছে আসলে কালো, চন্দ্র উঠবে, সূর্য না। তো এই বাচ্চার যে কনফিউজড মাইন্ড নিয়ে গড়ে উঠবে, সেই বাচ্চাকে আপনি কি ভবিষ্যৎ চিন্তা করতে পারেন? ঠিক একই ব্যাপার তো পাঠ্যপুস্তকেও তাই হচ্ছে। 7, 8, 9, 10 পড়ে আসছে একরকম, এখন গিয়ে আপনি বলছেন পাঠ্যপুস্তকে টোটালি বদলে ফেলবেন সব কিছু, সব সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে, সব ইতিহাস নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের নিজস্ব কোনো ইতিহাস নাই, 24ই কেবল ইতিহাস, 24-এর আগের সকল ইতিহাসই তো ইতিহাস, সকল 24-এর ইতিহাসও থাকবে, কিন্তু তার মানে এই না যে অতীত ইতিহাসকে আমরা ভুলে যাব। অ্যাবসলিউটলি, এবং এই প্রশ্নগুলো করতেই থাকবো আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে, অনেক হবে করে আসছি, করতে থাকবো।
জাতির জন্য। সেটাই আমাদের কাজ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকার, জনগণ সকলে যার যার জায়গা থেকে তার কাজটুকু করে যাওয়ার পরিবেশ পাবেন, স্বাধীনভাবে বাঁচতে পারবেন এই স্বাধীন বাংলাদেশে, সেই প্রত্যাশাটুকুই, ছোটই প্রত্যাশা, এটি রেখে শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।